দেখো সবাই, রসায়ন প্রথম পত্র অধ্যায় হচ্ছে 4। অধ্যায় 4-এর অনেকগুলো টপিকের মধ্যে আজকের টপিকটা হলো পিএইচ এবং বাফার দ্রবণ সংক্রান্ত। তার মধ্যে দেখো কি কি আছে। সবল অ্যাসিড দ্রবণ থাকতে পারে তোমার প্রশ্নে, সেই সবল অ্যাসিড দ্রবণের পিএইচ কত, যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে 0.1 মোলার এসিএল দ্রবণ অথবা 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এটা ফসফরিক অ্যাসিড দ্রবণ হতে পারে, যে কোনো অ্যাসিড হতে পারে, মনোপ্রোটিক পলিপ্রোটিক যেটাই হোক। মনোপ্রোটিক অ্যাসিড কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো, যেই অ্যাসিড গুলো থেকে একটি H+ আয়ন মুক্ত হয় সেগুলো হচ্ছে মনোপ্রোটিক। আর একের অধিক ডাইপ্রোটিক ট্রাইপ্রোটিক এগুলো যা আছে, ডাইপ্রোটিক মানে 2টা, ট্রাইপ্রোটিক মানে 3টা, এগুলো হচ্ছে পলিপ্রোটিক। পলিপ্রোটিক প্রোটন বেশি আসলে এগুলোকে পলিপ্রোটিক অ্যাসিড বলে। তার মানে যে সমস্ত অ্যাসিডে H সংখ্যা বেশি থাকে, তার মানে অনেক দুই একটা অ্যাসিড অবশ্য আছে H 3টা থাকলেও হয়তো প্রোটন পাওয়া যায় 1টা 2টা। তো এগুলা নিয়ে ব্যাখ্যা আসলে ভিন্ন ব্যাখ্যা আছে, হোয়াটএভার। আবার আছে সবল ক্ষার দ্রবণের পিএইচ নির্ণয়। সবল ক্ষার, আমরা সবল ক্ষার আর সবল অ্যাসিড, সবল ক্ষার কোনগুলো সেগুলো প্রিলিমিনারি সে আলোচনা কিন্তু আমাদের আগে ক্লাসে হয়েছে, সেগুলো নিয়ে আর কথা বলবো না। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো সবল ক্ষার। তো এদের পিএইচ কেমন হবে? পিওএইচ চাইতে পারে, পিএইচ চাইতে পারে, অথবা এই তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার দ্রবণ, যেহেতু তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার দ্রবণে তারা প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়, তাই তাদের যে ঘনমাত্রাটা দেওয়া থাকবে এখান থেকেই কিন্তু সরাসরি 1 গুণ করে, 2 গুণ করে, 3 গুণ করে, মনোপ্রোটিক হলে 1 গুণ করব, ডাইপ্রোটিক হলে 2 গুণ করব, ট্রাইপ্রোটিক হলে 3 গুণ করব, তাহলেই কিন্তু হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা পেয়ে যাব। হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা পেলে সেখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমাদের জানা হয়ে যায়, পিএইচ বের করাটা খুব ইজি। পিএইচ এর সমীকরণ থেকে পিএইচ যদি বের করতে পারি, আরো একটা সমীকরণ আছে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। এটা কিভাবে আসলো এগুলো কিন্তু আগে পড়িয়েছি, যেহেতু রিভিশন ক্লাস আমাদের বাবা, তোমাদের জাস্ট স্মরণ করানোর জন্য এই ক্লাসগুলো নিচ্ছি আমরা। যদি আমাদের পরিস্থিতি আজকে ভালো থাকতো, তোমরা কিন্তু ইতিমধ্যে ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে আজকে রেজাল্ট হয়ে তোমরা আজকে সেকেন্ড ইয়ারের অর্গানিক কেমিস্ট্রি ক্লাসগুলো করতে। তো আমরা হয়তো এই রমজান মাসটা পর্যন্তই আমরা হয়তো ওয়েট করব, তার একটা ইনস্ট্রাকশন আমরা বোর্ড থেকে পেয়ে যাব, আমরা কি করব সে অনুযায়ী হয়তোবা বোর্ড যদি কোনো ইনস্ট্রাকশন নাও দেয়, আমরা হয়তোবা গুগল ক্লাসরুমের মাধ্যমে তোমাদের ইয়ার ফাইনাল এক্সামটা নিয়ে নিতে পারি। অথবা কি করব এটা এখনো যেহেতু ডিসাইড না, আমি প্রেডিকশন করছি আর কি। অথবা হতে পারে সেকেন্ড ইয়ারের লেসন প্ল্যান অনুযায়ী আমরা সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো অর্গানিক কেমিস্ট্রি হয়তো আমরা শুরু করে দিতে পারি। আমরা আর এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা আমাদের রিভিশন হলেই তো আমাদের আবার তৃতীয়বারের মতো রিভিশন হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু পড়তে থাকো, তোমরা এই কঠিন সময়টাকে কঠিন মনে করিও না, এটা তোমাদের জন্য একটি সুযোগ মনে করে তোমরা যারা পিছিয়ে আছো তারা এই টপিকগুলো যেগুলো পড়ছি আমরা, গুরুত্বপূর্ণ টপিকগুলো কিভাবে তোমার মানে মেইন বই বা টেক্সট বুকে দেখবা চ্যাপ্টারের শেষের দিকে অনেক উদ্দীপক দেওয়া আছে, বিভিন্ন টপিক দিয়ে উদ্দীপকগুলো এক্সারসাইজ করো, সেগুলো পারছো কিনা চেষ্টা করো, না পারলে তো আমাদের সাথে তোমরা শেয়ার করো। তো নিজেকে প্রিপেয়ার করার এই সময়টা তোমরা সত্যিকার অর্থে কাজে লাগাও। হোয়াটএভার। দেখো, দুর্বল অ্যাসিডের পিএইচ প্রশ্নে থাকতে পারে, এই অ্যাসিড দ্রবণটা প্রশ্নে থাকতে পারে, উদ্দীপকে থাকতে পারে, তার পিএইচ কত হবে, অথবা এই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে। দুর্বল ক্ষারের পিএইচ কত, দুর্বল ক্ষারের পিএইচ কত, পিওএইচ পিএইচ জানলে পিওএইচ জানবো, অথবা পিওএইচ জানতে পারলে পিএইচ ইজিলি আমরা জানতে পারবো। পিএইচ জানতে পারলে হাইড্রোজেন, দেখো আবার এখানে লেখা আছে বাফার দ্রবণের পিএইচ আমাদের নির্ণয় করাতে এটাই বেশি আসে, এই দুর্বল অ্যাসিড অথবা বাফার দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি আসে আমাদের বোর্ড পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়। এগুলো অনুধাবনে আসতে পারে, নব্বই থেকে আসতে পারে, তবে প্রয়োগে যদি কেউ দ্বিতীয় চার দিয়ে দিতে পারে। কোন দ্রবণের লাস্ট এই দুটা দেখো একটু, কোন দ্রবণের পিএইচ মান দেওয়া থাকবে উদ্দীপকে, কোন অ্যাসিড দ্রবণ অথবা কোন ক্ষার দ্রবণের, বাবা খেয়াল করবে পিএইচ মান দেওয়া থাকবে। সবল অ্যাসিড, এটা হচ্ছে সবল অ্যাসিড, কোন দ্রবণ, এটা হচ্ছে সবলের জন্য, এটা হচ্ছে দুর্বলের জন্য। তো এখানে দেখো কোন সবল অ্যাসিড অথবা সবল ক্ষারকের পিএইচ মানটা দেওয়া থাকবে, ওই দ্রবণে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, অথবা সংখ্যা কতটি হাইড্রোজেন আয়ন আছে, অথবা কতটি হাইড্রোক্সিল আয়ন আছে, এটা চাইতে পারে। লাস্ট বেশি, আমি এটাকে লাস্ট রাখছি এই জন্য, এটা কম আসলেও কিন্তু আমার মনে হয় যে এগুলো কম আসে, কারণ এগুলা
হয়তো দিচ্ছে না, কিন্তু এমন নয় যে এটা দেওয়ার মতো না, অনেক সুন্দর একটি প্রশ্ন, চাইলেই যে কোনো এক্সামিনার দিয়ে দিতে পারেন। তো এই প্রশ্নটা দুর্বল অ্যাসিড হতে পারে, যেমন অ্যাসিটিক অ্যাসিড অথবা যে কোনো অর্গানিক অ্যাসিড, জৈব অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। তো দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সহ যে কোনো দুর্বল ক্ষারক হতে পারে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড। তো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারক দ্রবণের পিএইচ মান দেওয়া থাকবে। ওই দ্রবণের অ্যাসিড বা ক্ষারকের কি চাইছে, আগের প্রশ্নে চাইছি ওই দ্রবণে H+ আয়ন বা OH আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় অথবা সংখ্যা নির্ণয়। আর এখানে হচ্ছে ওই অ্যাসিড বা ক্ষারক দ্রবণের বিয়োজন ধ্রুবক মানে Ka এবং Kb এর মান আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে কিন্তু দেখো দুর্বল অ্যাসিডের মধ্যে এটা এখানে কিন্তু Ka এর মান দেওয়া থাকে, অথবা এখানে কিন্তু Kb এর মান দেওয়া থাকবে। ধরে নাও 1.8 × 10⁻⁵, এটা মনে করো 1.2 × 10⁻⁻5 অথবা -6 অথবা -4 হোয়াটএভার। তাহলে দেখো এই যে প্রশ্নটা দুর্বল অ্যাসিডের পিএইচ যখন নির্ণয় করবে, তোমাদের যখন চাওয়া হবে দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয়, সেখানে নিশ্চয়ই ওই অ্যাসিড দ্রবণ তার ঘনমাত্রা দেওয়া থাকবে এবং তার বিয়োজন ধ্রুবক Ka এর মান দেওয়া থাকবে। তোমাকে পিএইচ নির্ণয় করতে হবে। খেয়াল করিও বাবা প্রশ্নটা। আবার বলছি, যে ছেলেরা মেয়েরা আমার কথাটা মনোযোগ দাওনি, তোমাদের জন্য আবার বলছি, দুর্বল অ্যাসিড তার মানে জৈব অ্যাসিড গুলো দুর্বল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, RCOOH যে কোনো অ্যাসিড থাকুক না কেন, দুর্বল অ্যাসিড যদি হয় তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা মোলার ঘনমাত্রা দেওয়া থাকবে, আর ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানটা দেখো অনেক কম। যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান খুবই কম, ওগুলো দুর্বল অ্যাসিড। তাহলে এই দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে Ka, আর এই দুটাকে ব্যবহার করে আমরা pH বের করব। এটা একটা প্রশ্ন। আর এখানে কি বলেছি দেখো, দুর্বল অ্যাসিডের পিএইচ মান দেওয়া থাকবে, এখানে পিএইচ নির্ণয় করতে বলেছে, আর এখানে পিএইচ মান দেওয়া থাকবে ওই দ্রবণের অ্যাসিড বা ক্ষারক যেটাই হোক না কেন Ka অথবা Kb এর মানটা তোমাদের বের করতে হবে। নিশ্চয়ই সেখানে ঘনমাত্রা দেওয়া থাকবে। তাহলে উল্টায় প্রশ্নটা করতেছে, জাস্ট রিভার্স করতেছে। কি করতেছে, সি এর মান দেওয়া থাকবে, Ka এর মান দেওয়া থাকবে, সি এর মান দেওয়া থাকবে, Kb এর মান দেওয়া থাকবে, ওই অ্যাসিড বা ক্ষারকের পিএইচ মান নির্ণয় করতে বলতে পারে। অথবা কোন দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের পিএইচ মান দেওয়া থাকবে, সেই মান আর ঘনমাত্রা ব্যবহার করে তুমি অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন ধ্রুবকের মানটা তোমাকে বের করতে হবে। সো এইভাবেই কিন্তু প্রশ্নগুলো করা হয়। তোমরা একভাবে করো, কিন্তু রিভার্স নিয়মে আসতে পারে, সেটা আর করো না। খুব কঠিন কিছু না, একেবারেই হাতের নাগালে, গ্রিপের মধ্যে। তো আমরা যদি একটু সিনসিয়ারলি পড়ি কিন্তু তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আমি সম্ভবত এটাকে আগামী ক্লাসে করাবো ইনশাআল্লাহ, এবং শুধু বাফার দ্রবণের পিএইচ না, বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা গতানুগতিক যেভাবে তোমরা করে থাকো এইভাবে নয়, একটু ডিফারেন্ট ভাবে করাবো। মানে নন অ্যাসিড দিয়ে না, আমরা নন অ্যাসিড বা নন ক্ষারক দিয়ে কিভাবে আমরা বাফার দ্রবণের এই আলোচনাটা করতে পারি, সেটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের বৃহস্পতিবারে প্রত্যেকেই উপস্থিত থাকবে। সবাইকে, আজকে যারা আছো সবাইকে বলছি তোমরা প্রত্যেকে উপস্থিত থাকবে বৃহস্পতিবারে। আচ্ছা, আমি তোমরা লিখতে থাকো অথবা তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি তোমাদের গুগল থেকে গুগল ফর্মের লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিও। এখন আমাদের সাথে 29 জন আছে মাত্র, আমাকে সহ, তার মানে 28 জন। আমি দেখি তোমরা একটু লিখতে থাকো বাবা, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আমি লিংকটা নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, আমি না এই দুটা নিয়ে আর খুব একটা, শুধু একটা অঙ্ক দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে। তো আমরা শুরু করছি। দেখো, মনোযোগ দাও সবাই। সবল অ্যাসিড, যেমন মনে করো এই অ্যাসিড দ্রবণটা অথবা এই অ্যাসিড দ্রবণটা তোমার উদ্দীপকে আছে। সে ফর এক্সাম্পল একটা উদ্দীপকে পাত্র আছে, 1 নং পাত্র, সেখানে দেওয়া আছে 0.1 মোলার HCl। HCl না থেকে বাবা HBr ও থাকতে পারে, HI ও থাকতে পারে, HNO3 ও থাকতে পারে, অথবা একটি সিম্বলিক অ্যাসিড HA ও থাকতে পারে। HA এইগুলাকে রিপ্রেজেন্ট করতেছে, HCl, HBr, HI, HNO3। তার মানে মনোপ্রোটিক অ্যাসিডকে প্রকাশ করার জন্য একটি সাধারণ সংকেত হচ্ছে HA। এখানে এটা হচ্ছে কি বাবা, Hটা তো বুঝলাম H, এটা হতে কি, এটা কি হতে পারে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অথবা নাইট্রোম, ঠিক আছে, নাইট্রেট গুলো, তাই না বাবা? ওকে, তাহলে এই দ্রবণটির পিএইচ কত? তাহলে যেহেতু এটা তীব্র অ্যাসিড, বলেই দিয়েছে সবল অ্যাসিড, কারণ তার কে মান দেওয়া নাই। তাহলে প্রথমে আমাদের উত্তরের শুরুতেই লিখতে হবে কি, উত্তরের শুরুতেই লিখতে হবে দেওয়া আছে, দেখো থার্ড ব্র্যাকেট অফ HCl, তার মানে কি HCl এর মোলার ঘনমাত্রা ইকুয়াল টু 0.1 মোলার, এটা লিখবা প্রথমে।
অতএব concentration of H plus ion equal to এটাও হবে 0.1 মোলার ইনটু 1 1 আর দেওয়ার দরকার নেই, এটাই নোট দেওয়ার তোমার প্রয়োজন নেই কারণ শিক্ষক বুঝেন, তারপর তোমাদের বোঝার জন্য বলছি। কারণটা কি? কারণ হলো HCl একটি তীব্র অ্যাসিড, সম্পূর্ণ বিয়োজিত হয়। কারণ হলো HCl একটি তীব্র অ্যাসিড, সে সম্পূর্ণ বিয়োজিত হয়। তাহলে 1 মোল HCl থেকে তুমি 1 মোল কি পাবা? H প্লাস আয়ন পাবা। 0.1 মোলার ঘনমাত্রার HCl থেকে তুমি 0.1 মোলার হাইড্রোজেন আয়ন পাওয়া। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমাদের জানা হয়ে যায়, তাহলে আমরা আবার কি জানি? আমরা আবার জানি pH ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন। আর হাইড্রোজেন আয়নের এই যে মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই লগ অফ 0.1, মান যখন বসাবা তখন আর থার্ড ব্র্যাকেট দিবা না, তোমরা ভুলটা করো। থার্ড ব্র্যাকেট দিয়ে মোলার ঘনমাত্রা বোঝায়, কিন্তু যখন তুমি মান বসিয়ে দিচ্ছ তাহলে সেখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে আমরা করলে বাবা পেয়ে যাচ্ছি pH1। তো যদি এখানে তোমার HCl না থেকে যদি এই দ্রবণটা থাকতো H2SO4 এর 0.05 মোলার দ্রবণ থাকতো, তাহলে এটা কিন্তু ডাইপ্রোটিক অ্যাসিড। তাহলে আমরা কি লিখতাম? এখানে HCl এর জায়গায় বাবা H2SO4 লিখতাম এবং এখানে 0.05 মোলার। তাহলে বলো যেহেতু এটা ডাইপ্রোটিক, তাহলে H+ আয়নের ঘনমাত্রা হবে তার যে ঘনমাত্রা দেওয়া আছে এটার সাথে তোমাকে 2 গুণ করতে হবে, তার মানে এটাও 0.1 মোলার, এটা pH হচ্ছে 1। এর বেশি কথা আমি আর বলছি না কারণ এগুলো অনেক আগে আলোচিত হয়েছে। তাহলে তীব্র অ্যাসিডের খুব ইজিলি আমরা করে ফেলতেছি pH এর মান। আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা অ্যাসিডের ঘনমাত্রা থেকে আমরা 1 দিয়ে গুণ দিয়ে অথবা 2 দিয়ে গুণ দিয়ে কিন্তু আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে যাচ্ছি। তাহলে এই ডাইপ্রোটিক অ্যাসিডের একটি সিম্বলিক বা সাধারণ সংকেতটা আমরা H2A দিয়ে প্রকাশ করতে পারি। H2A এটা সালফিউরিক অ্যাসিড কে প্রকাশ করছে, এটা কার্বনিক অ্যাসিড কে প্রকাশ করছে, এটা সালফিউরাস অ্যাসিড কে প্রকাশ করছে। তার মানে কোন ডাইপ্রোটিক অ্যাসিড যে অ্যাসিডের মধ্যে দুইটা H থাকবে এবং সেটা বিয়োজিত হয়ে দুইটি H+ আয়ন সৃষ্টি করবে, এগুলোকে আমরা ডাইপ্রোটিক অ্যাসিড বলছি। তাহলে বিশেষ করে সালফিউরিক অ্যাসিডের পরীক্ষা থাকে বেশি। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার ডাবল হবে, এটা মনে রাখলেই হয়ে গেল। ফসফরিক অ্যাসিড যদি হয় H3PO4 তাহলে 3 গুণ হবে, হোয়াটএভার। তো আমরা এই তীব্র অ্যাসিডের pH কিন্তু আমরা নির্ণয় করা শিখে গেলাম। যারা লিখতে পারো নাই, শর্ট হচ্ছে সময় স্বল্পতার জন্য আমরা স্ক্রিনশট দিয়ে নিই, কেমন? তো স্ক্রিনশট দেওয়ার পরে এগুলো আমাদের হয়ে গেল। HCl হোক H2SO4 হোক, আমরা তীব্র অ্যাসিডের খুব সহজে pH নির্ণয় করতে পারবো। এবার আসো তীব্র ক্ষারকের যদি হয়, এটাও প্রায় কাছাকাছি, ওরিড হওয়ার তেমন কিছুই নেই। যদি বলে তীব্র ক্ষারকের pH নির্ণয়, যেমন দেখো এটার উত্তরটা আমরা লিখবো, প্রথমে লিখবো আমরা ঠিক আগের মতোই দেওয়া আছে থার্ড ব্র্যাকেট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা দেওয়া আছে। অতএব এখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে যাব 0.1 মোলার। ওখানে কারণ হিসাবে একই কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র অ্যাসিড বলে সম্পূর্ণ বিয়োজিত হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র অ্যাসিড বলে সম্পূর্ণ বিয়োজিত হয়। এগুলো আগে ক্লাসে তোমাদেরকে, এখানে সাইড নোট তোমার দেওয়ার প্রয়োজন নেই, এটা বুঝে যাবে। আর যদি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতো, তাহলে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা কষ্টে দেওয়া থাকবে তার সাথে 2 গুণ দিলেই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে যাব। তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে তুমি সরাসরি pH টা পাবা না। হাইড্রোক্সিল আয়নের স্যার এই বক্সটায় স্যার কি লিখবো এটার ক্ষেত্রে? আরে বাবা এইগুলো তো লিখে দিতে হয় স্বামী, খুব কষ্ট লাগে মাঝে মাঝে। বললাম তো যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড করে এত সহজ বিষয়গুলো স্বামী। সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তাই সে সম্পূর্ণ বিয়োজিত হয়, লেখারও প্রয়োজন নেই, এটা বুঝে তোমাদের জন্য বলছি, তাই তোমাদের কথা বোঝানোর জন্য। যে তোমরা তো হয়তো বলতে পারো স্যার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটাই কেন হাইড্রোক্সিলের ঘনমাত্রা হলো? কারণ 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ বিয়োজিত হয়ে 1 মোল কি করে হাইড্রোক্সিল আয়ন সৃষ্টি করে। তাহলে 0.1 মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি সে সম্পূর্ণ বিয়োজিত হয়, তাহলে হাইড্রোক্সিল আয়ন 0.1 মোল পার লিটারই পাবো। এই জন্য বলছি এখানে একটা কথা হবে, কেন আমরা লিখতে পারলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা থেকে ডিরেক্টলি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা? কারণ এটা সম্পূর্ণ বিয়োজিত হয়। এটা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারকের ক্ষেত্রে এই কথাটা আমরা সরাসরি লিখতে পারি, অর্থাৎ তার ঘনমাত্রা থেকে সরাসরি আমরা হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লিখতে পারি। বুঝতে পেরেছো? সহজ বিষয়গুলো তোমরা এই মনে রাখিও, এগুলাতে কিন্তু তোমরা এই কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি পেয়ে যাও, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তুমি যদি পেয়ে যাও, তুমি কিন্তু pH পাবা না, সরাসরি পাবা তুমি POH। আমরা কিন্তু আবার জানি POH এর সমীকরণ কিন্তু আমরা জানি ঋণাত্মক লগারিদম অফ হাইড্রোক্সিল আয়ন। তাহলে এখানে নেগেটিভ লগ
আর হাইড্রোক্সিলের ঘনমাত্রা তো তুমি পেয়ে গেলা 0.1, আর এখান থেকে POH এর মান তুমি পেয়ে যাবা 1। এখন POH পাওয়ার জন্য ক্ষারকের ক্ষেত্রে pH বের করতে আরেকটা সমীকরণ লাগে, সেটা কি pH প্লাস POH ইকুয়ালস টু হচ্ছে 14, আর pH এখন আমরা পেয়ে যাব 14 মাইনাস POH, আর POH এর মানটা তুমি একটু আগে পেয়েছো 14 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণের pH হচ্ছে 13 আর POH হচ্ছে 1। তাহলে এখন তোমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এই দ্রবণটার pH কত, এই দ্রবণটার pH কত, এটা হোমওয়ার্ক হয়ে গেল, এটা করে নিও, খুব ইজি, হোয়াটএভার, স্ক্রিনশট দিয়ে নাও। দেওয়া হয়েছে স্যার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এবং পিওএইচ হোমওয়ার্ক। বুঝি নাই বাবা, আবার বলো রুবেল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এবং পিওএইচ নির্ণয় করা হোমওয়ার্ক। হোমওয়ার্ক, হ্যাঁ এটা করবা। এই সোডিয়াম এখন যেটা করলাম এর মতোই, শুধু ওখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রাটা আছে তার সাথে হাইড্রোক্সিলের ঘনমাত্রা বের করতে গেলে 2 দিয়ে গুণ করবা। আর হাইড্রোক্সিলের ঘনমাত্রা যদি তুমি পেয়ে যাও তাহলে POH পেয়ে যাও, আর POH যদি পেয়ে যাও সহজে pH পেয়ে যাবে, চেষ্টা করবে, কেমন? ওকে, এবার আসো 3 নাম্বারটা, দুর্বল অ্যাসিডের pH। দুর্বল অ্যাসিড কে, এটা ছিল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটার উত্তর আমরা খুব দ্রুত লিখে ফেলবো, আগে যেহেতু করিয়েছি তাই তাড়াহুড়ো করছি, কারণ আমি জানি এটা আগে করানো হয়েছে, খুব অনেক বেশি করানো হয়েছে, এই জন্য জাস্ট তোমাদেরকে দিয়ে এই বাসায় বসে তোমরা যেগুলো খেয়ে ফেলছো, ভুলে যাচ্ছ সব, এগুলো যেন তোমাদের মধ্য থেকে হারিয়ে না যায়, এই জন্য আবার একটু দেখানো। আসলে এগুলো লাগেও না সত্যিকার অর্থে। দেখো যারা সত্যিকার অর্থে ভালো পড়াশোনা করছে ওরা হয়তো বা মনে মনে একটু ভাবতে পারে যে স্যার এগুলো, আসলে কি বিষয়টা হচ্ছে যারা পারো, যারা এগুলো জানো, তারা কি বলবো, এই এরকম মনে করিও না যে স্যার, কারণ সবাইকে নিয়ে চিন্তা করতে হচ্ছে, তো তাই অনেকেই তো পিছিয়ে আছে বা অনেকে একেবারেই পায়নি, ক্লাস মিস করেছে, তাদের জন্য একটু হেল্প হচ্ছে। আবার তুমিও দেখবা তোমার জন্য ক্লাস আবার নতুন কিছু আসতেছে, তুমিও কিছু একেবারে যেটা জানো না বা তোমার কাছে নতুন বলে মনে হবে আসতেছে, একটু অপেক্ষা করো, ধৈর্য হারা হয় না, কেমন? দেখো এই দুর্বল অ্যাসিড, এটা অ্যাসিটিক অ্যাসিড থাকবে এমন কোনো কথা নেই। ইথানোয়িক অ্যাসিড ছাড়া এখানে ফর্মিক অ্যাসিড থাকতে পারে, মিথানোয়িক অ্যাসিড, অথবা RCOOH থাকতে পারে, কার্বনিক অ্যাসিড থাকতে পারে, যার Ka এর মান দেওয়া থাকে। আর আমরা ইজিলি বুঝে যাব Ka এর মানটা, এটাই কিন্তু আমাকে বলছে এই অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, কারণ যে অ্যাসিডের Ka এর মান খুব কম, tan ইনভার্স 5 অনেক কম, দুর্বল অ্যাসিডের Ka এর মান বিয়োজন, সরি বাবা, দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান খুব কম হয়। যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান খুব কম, বুঝতে হবে এটা খুব অল্প পরিমাণ বিয়োজিত হয়। হ্যাঁ, এগুলা নিয়ে বুঝিয়ে দিতে হয়তো পারতাম, ক্লাসের ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে। দেখো খেয়াল করো আমরা যে ট্র্যাকে আছি, তাহলে একটি দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, দেখো এটা হচ্ছে বাবা সি এর মান, মোলার ঘনমাত্রা সি এর মান, আর এটা হচ্ছে Ka। মানে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, দেখো দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারকের pH বের করতে গেলে আমরা কিন্তু একটু আগে যেভাবে করেছি, ওই তীব্র অ্যাসিডের ঘনমাত্রাটাই ছিল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, না এখন কিন্তু তা লেখা যাবে না। অনেক স্টুডেন্ট যেটা করে, দেখো প্রথমে লেখা আছে, দেখো আমরা অঙ্কটা করছি, দেওয়া আছে concentration of CH3COOH, মানে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, যেটা সি এর মান, সি এই থার্ড ব্র্যাকেটটাই হচ্ছে সি এর মান। আচ্ছা, এখন অনেকে কি করছে জানো, অনেক স্টুডেন্ট দেখতে পাবে খাতা দেখতে গেলে সে এখান থেকে লিখে ফেলে, যেহেতু মনোক্রোটিক তার থেকে একটা H আসে, সে এখন লিখে ফেলে H প্লাস আয়ন ইকুয়াল টু 0.1 মোলার এবং pH, দেখো তোমরা এটা লিখো না, কারণ এটা ভুল, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, এভাবে লিখি সে, হ্যাঁ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.1 বসিয়ে pH এর মান 1 বের করে দিল। এটা একদম তো সম্পূর্ণ ভুল, কারণ এটা তীব্র অ্যাসিড নয়, স্পষ্ট এখানে Ka এর মান দেওয়া আছে, এটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে অ্যাসিটিক অ্যাসিড বা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে সরাসরি হাইড্রোজেন আয়নের মানটা আমরা পাবো না, এর জন্য আমাদের যা করণীয় সেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমাদের লাগবে। প্রথমে তুমি দেখবা এটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, Ka ইকুয়াল টু 1.8 ইনটু 10 ইনভার্স 5, এটা গিভেন দেওয়া আছে, স্যার √K/C। হ্যাঁ এটা জানো তোমরা, আমরা জানি, এরপর লিখবা আমরা জানি, আমরা কি জানি, অসওয়াল্ডের সূত্র থেকে আলফা ইকুয়ালস টু √Ka/C, এটাকে এইভাবে লিখি আমরা। স্যার ঘোলাগুলো দেখা যায়। আচ্ছা, এখানে কি কোনো ভুল করেছি?
জি স্যার, রুট ওভারটা স্যার হোল হবে স্যার। অবি তুই বললি কেন রে বাবা, অন্যরা এখানে কি কোনো ভুল করেছি? দেখো অনেকে এটা করে ফেলতে ভুল যেন হ্যাঁ না। স্যার। তুমি জানো আধা ঘন্টা সময় নষ্ট করবে, 15 মিনিট সময় নষ্ট করে অঙ্কটা করবে, অথচ একটু ইকুয়েশনটা মনে রাখার জন্য কিন্তু তুমি পুরো মার্কসটা জিরো পাচ্ছ। এমনকি তুমি যদি ইকুয়েশনটা সঠিক লিখতে পারতে তাহলে আমরা হয়তো বা যখন ফেল করবে এমন একটা সিচুয়েশন দাঁড়াবে, তখন কিন্তু আমরা দয়া করে বা একটু করে আমরা এক নম্বর, দয়া না এটা অবশ্য দেওয়াই যায় তোমাকে, কারণ তুমি আইডিয়া করেছো এটা অসমানের সূত্র দিয়ে লাগবে, তোমাকে 1 নম্বর আমি দিতেই পারি, কিন্তু এটা দিক থেকেও যদি ভুল করো না আমরা দিব কোথায়? নেই, সুযোগ নেই। তো অবশ্যই ভুলটা আগে লিখেছি, ভুলটা অনেকেই করে, এই জন্য আমরা এটা রুট ওভারটা শুধু কে এ এর উপর হবে না, হোল রুট ওভার অফ কে এ বাই সি। মনে রেখো কিন্তু ভুলটা আগে লিখেছি। ওকে, তাহলে এখন আসো কে এ এর মান দেওয়া আছে কত, রুট ওভারটা আগে দিয়ে নেই। কে এ এর মান হচ্ছে 1.8 ইনটু 10 ইনভার্স 5, আর সি এর মান এটাই হচ্ছে বাবা সি এর মান, এখানে সি টা হচ্ছে বাবা 0.1 থাকতে পারে, 0.2 থাকতে পারে, 0.05 থাকতে পারে, হোয়াটএভার 1 মোলার থাকতে পারে, যেটাই থাকুক সি এর মান ওটাই বসানো। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা সম্ভবত পাই 0.0 কত আসে দেখো তো একটু ক্যালকুলেশন করে, 134 স্যার 0.0134। স্যার 0.0134। ওকে, আলফার মান, এই আলফাটা হচ্ছে কিন্তু বাবা বিয়োজন মাত্রা, এই তীব্র এসিড এর দুর্বল এসিড, এটা কিন্তু দেখো আলফার মানটা থেকে বোঝা যায়। আলফা তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের আগেও পড়িয়েছি, আলফাটা হচ্ছে কোন পদার্থের, কোন এসিড বা কোন ক্ষারকের কোন একটি পদার্থ বিয়োজিত যখন হবে, আলফার মানটা থেকে আমরা বুঝতে পারি ওই পদার্থটির আলফার মান যেটা পাবো ওই মানটা হচ্ছে 1 মোল থেকে এত মোল বিয়োজিত হয়। তাহলে আলফার মানটা যে এত পেলাম, তাহলে এটা কি 1 মোল থেকে 1 মোলই বিয়োজিত হয়, পুরোটাই বিয়োজিত হয় না। অ্যাসিটিক অ্যাসিড যেহেতু দুর্বল, তার আলফার মান দেখো কত কম, 1 এর থেকে কত কম। এই আলফার মানটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 1 মোল যদি দ্রবীভূত থাকে 1 মোল থেকেই বিয়োজিত, পুরোটা হবে না, 1 মোলই তুমি হাইড্রোজেন আয়ন পাবা না, তুমি কি পাবা এতটুকু, আলফা মানে 1 মোল থেকে এতটুকু যায়। তাহলে এখানে দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড 0.1 মোল, তাহলে 1 থেকে কতটুকু যাবে, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, আর একটু কাজ করতে হবে। অতএব হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হবে, খেয়াল করো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হবে এই যে আলফার মানটা পেলা, অর্থাৎ 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয় সেটা পেলা, তার সাথে তার প্রদত্ত ঘনমাত্রাটা গুণ করলেই আমরা পেয়ে যাব হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। মানে এটা কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হয় না। তাহলে কত, 0.0134 ইনটু হচ্ছে তার প্রদত্ত ঘনমাত্রা হচ্ছে 0.1, এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাই 0.00134। এটা হচ্ছে বাবা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। অবশ্যই এটা মোলারিটিতে প্রকাশ করতে হবে, ক্যাপিটাল এমটা দিতে হবে। এখন এটুকু পাওয়ার পর আমরা ওই যে সে আমাদের অত্যন্ত পরিচিত সমীকরণ pH ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, তাহলে আমরা এখন হাইড্রোজেন আয়নের এই মানটা কিন্তু সরাসরি কিন্তু পাই নাই, একটু কাজ করে আসতে হয়েছে, তারপর হাইড্রোজেন আয়নের মানটা পেয়েছি, তারপর আমরা পেয়ে যাচ্ছি নেগেটিভ লগারিদম অফ 0.00134। অভিবর্গ দেখি কত হয়েছে রে, 2.789। স্যার 2.87। 2.87 আমরা পেয়ে গেলাম বাবা, আমাদের এই কাঙ্ক্ষিত এই যে দ্রবণটার পিএইচ কিন্তু আমরা পেয়ে গেলাম 2.87। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক হয়ে গেল, এটা তোমাদের হোমওয়ার্ক। কেবি মান বের করতে গেলে তোমাকে এখানে লিখতে হবে কেবি ইকুয়াল টু দেওয়া আছে এত, তারপর আলফা ইকুয়াল টু কেবি বাই সি, তারপরে তুমি এখানে আলফার মানটা পাবা ক্ষারকের, এখানে কিন্তু হাইড্রোজেন আয়ন পাবা না, তুমি এখানে ক্ষারকের ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাবা। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এখানে OH মাইনাস আয়ন হবে, আলফা ইনটু সি হবে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে সরাসরি তুমি পিএইচ পাবা না, প্রথমে তুমি পিএইচ না পিওএইচ পাবা। এই পিওএইচ এর মানটা হবে এটা, বা যেটা একটু ভিন্ন আছে ভিন্ন আসবে। পিওএইচ পাওয়ার পর আরেকটা সমীকরণ লাগবে, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, সেখান থেকে পিএইচ পাবো। আশা করছি তোমরা পারবা, এটা হোমওয়ার্ক। দুর্বল ক্ষারক যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে, তার কেবির মান দেওয়া আছে, পিএইচ বের করতে হবে। তাহলে প্রথমে কিন্তু তুমি কিন্তু এই ক্ষারকের কিন্তু সরাসরি আমরা পিএইচ পাই না, প্রথমে আমরা পিওএইচ পাই, প্রথমে আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পাই, তারপরে পিওএইচ পাই, দেন আমরা পিএইচ পাই। সবাই কি পারবো ইনশাআল্লাহ? কে এখানে ইনশাআল্লাহ। সালমান সাহেব উনি আমাকে চাচ্ছেন জয়েন করতে, নো চান্স। এখানে ফাইজলামি করতে আসছেন আপনারা না? চিন্তা করো কতটা কমন সেন্স কম থাকলে মানুষের, তোমরা
40 মিনিট চলে গেছে, প্রায় 30 মিনিট চলে গেছে, এখন ক্লাসে জয়েন করতে চাচ্ছ, এটা নেহায়েত আমার সাথে একটা মশকরা, এটা ঠিক না। তোমাদের এই ঘুমের চিন্তা করে, রমজান হয়তো অনেকে নাই, রোজা হয়তো অনেকে নাই বা অনেকে থাকে, এই কথাটা চিন্তা করে আমরা পুরো ক্লাস পিরিয়ডটাকে 1 ঘন্টা পিছনে নিলাম শুধুমাত্র যেন ঘুমের ডিস্টার্ব না হয়, সেহেরি খেয়ে ঘুমাবা। হ্যাঁ, তারপরও তোমাদের আজকের উপস্থিতি অন্যান্য দিন উপস্থিতি থাকে কত 45, 60, 50। এই যে উনি আরাফাত সাহেব, উনি চাচ্ছেন ইয়াসিন আরাফাত উনি জয়েন করতেন, কেন দরকারটা কি আমার এখানে আর জয়েন করার? এখন অন্যান্য দিন কত উপস্থিত থাকো তোমরা? মিনিমাম তো উপস্থিত থাকো 50, 55 এরকম উপস্থিত থাকো। আজকের উপস্থিতি 30 জন, কারণটা কি? ঘুমাচ্ছ, রোজা আছো। আল্লাহ বলেছে তুমি সব কাজ বাদ দিয়ে আমার কাজ শুধু করো, আল্লাহ এমন কথা কখনো বলেননি। তোমার কাজটা ঠিক রেখে আল্লাহর ইবাদত করো। সারাদিন পরে আছে তোমার জন্য, ইবাদতের জন্য, আমরা করব না? পরে তাহলে আমরা দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারকের পিএইচ নির্ণয়ের প্রসিডিউর অসওয়াল্ডের সূত্র থেকে আমরা করে নিব। এখানে যদি ক্ষারক হয় Kb/C, অ্যাসিড হলে Ka/C, আর নিশ্চয়ই Ka এর মান দেওয়া থাকে। এখন আসো, আমাদের সময় যেহেতু কম, আজকে দেখি কয় মিনিট সময় আছে আমাদের, মাত্র 39 মিনিট, 6 মিনিট সময় আছে। এর মধ্যে আমরা পারবো সবাই এখনকার কাজটা একদম সবার শেষে, দেখো ওখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সবার শেষে যেটা ছিল এটা এখন করিয়ে দিই, তারপর আগামী ক্লাসে ভাবনা গ্রহণ করবো। সবাই একটু খেয়াল করবা, সবার শেষে যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা ছিল কি? মনোযোগ দাও। আজকের এই যে আমি একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম তোমাদের শুরুতে, সেখানে এবং কে এর মান নির্ণয় করা। হ্যাঁ, সবার শেষে দেখো, মনে করো এটা একটা দ্রবণ, এই সবাই খেয়াল করো, CH3COOH এর 0.1 মোলার দ্রবণ, এটার দ্রবণের পিএইচ মানটা কিন্তু দেওয়া আছে 2.87। দেখো এখন যে অঙ্কটা করেছি কে এর মান দেওয়া ছিল, পিএইচ এর মান বের করেছো, আর এখন আমি করাচ্ছি পিএইচ এর মানটা দেওয়া আছে। জিজ্ঞাসা হলো, প্রশ্ন হলো, এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান Ka কত? খেয়াল করো কিন্তু তোমরা বিষয়টা। আবারও বলছি, দুর্বল অ্যাসিডের Ka এর মান দেওয়া থাকবে, তার পিএইচ বের করতে চাইবে। আবার অনেক সময় পিএইচ এর মান দেওয়া থাকবে, Ka অর্থাৎ এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানটা চাইতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? প্লিজ তোমরা একটু এখন স্ক্রিনশট দিও না, পুরোটা করে নেই তারপর স্ক্রিনশট দিও। প্রশ্নটা হলো দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, আর এই দ্রবণটা, অ্যাসিড দ্রবণটার পিএইচ এর মান কত তা দেওয়া আছে। এখন এখান থেকে Ka এর মানটা আমরা বের করব। তাহলে আমাদের উত্তরটা একটু লিখে নিচ্ছি প্লিজ। দেখো সবাই, উত্তর আগে বুঝবা পরে স্ক্রিনশট দিও, আগে বুঝো, প্রথমেই লেখো। আমরা কি লিখবো? দেখো একটা সূত্র আছে, এখন লিখো না কেউ প্লিজ। আমরা একটু আগে সূত্রটা লিখলাম, আলফা ইকুয়ালস টু √Ka/C। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, এরপর আমরা কি লিখেছি? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে আলফা ইনটু সি। এই দুটো সূত্র কিন্তু আমরা লিখেছি একটু আগে অঙ্ক করতে গিয়ে। আচ্ছা, এখানে আলফার এই যে মানটা যদি এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি? √Ka/C ইনটু হচ্ছে সি। এই সি এর উপর কিন্তু √1 নাই। তাহলে এখন তুমি খেয়াল করো, এই √1টা কিন্তু এই সি এবং এই কে এর উপর, তাহলে এটাকে কি লেখা যায় দেখতে পারো? নিচে হচ্ছে √C, উপরে হচ্ছে √Ka, তার সাথে দেখো এই সি কে আমরা কি লিখতে পারি? √C ইনটু √C। তাহলে এই √C এই √C কাটা গেলে তাহলে থাকে কি? √Ka ইনটু √C। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি √Ka ইনটু হচ্ছে C। তাহলে দেখো হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু হচ্ছে √Ka/C। তাহলে আমরা বাবা এই টোটালটা দেখানোর কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা লিখব। উত্তরের শুরুতেই আমরা লিখব, একটু খেয়াল করো, উত্তরের শুরুতেই আমরা লিখব, আমরা জানি, উত্তরের শুরুতেই লিখব আমরা জানি, কি জানি? যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে √Ka ইনটু C। কোত্থেকে আসলো? রেফারেন্সটা হচ্ছে এটা। আচ্ছা, এবার তোমরা লক্ষ্য করো, এই √টাকে আমরা কি লিখতে পারি? √টাকে আমরা একটা কাজ করতে পারি, পাওয়ার করে দিতে পারি। কিভাবে দেখো তো? আমরা যদি Ka ইনটু C, তার পাওয়ার হচ্ছে হাফ, এই √টা হয়ে গেল হাফ। এবার উভয় দিকে লগ নাও, লগ, এদিকেও লগ নেব এদিকেও লগ নেব। তাহলে এদিকে যদি লগ নেই তাহলে এটা হয় লগ হাইড্রোজেন প্লাস, আর এদিকে হয় লগ Ka ইনটু হচ্ছে C, পাওয়ার হচ্ছে হাফ। তো
তোমরা জানো লগের কোনো কিছু পাওয়ার থাকলে সেটা সহগ হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি log of hydrogen ion equal to এই হাফটা মাইনাস এই হাফটা এদিকে চলে আসলো, সহগ হয়ে গেল log of Ka into হচ্ছে C। ওকে ফাইন। এবার একটা কাজ করা যায়, এবার আমরা মুছে ফেলি। এরপরে দেখো এদিকে লগ এদিকে লগ, এখন যদি উভয় দিকে -1 দিয়ে গুণ করি, এই পার্শ্ব -1 দিয়ে গুণ করলাম, এই পার্শ্ব -1 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কিন্তু একটা সাইড নোট হতে পারে কি, উভয় পার্শ্বে লগ নিই, উভয় পার্শ্বে লগ নিই। আর এখন একটা আবার এটাকে লিখতে পারি, দেখো মিলাই ফেলো না, হ্যাঁ এটা হচ্ছে এই যে সমীকরণটা আসলো কিভাবে সেটা দেখিয়ে দিলাম। এটা পরীক্ষার খাতা তোমাকে না লিখলেও চলবে, ডিরেক্টলি তুমি এখান থেকে লিখলেই চলবে, তোমাকে বোঝার জন্য আমি লিখে দিয়েছি। এখন এখান থেকে আসো, এখান থেকে আমরা এখানে চলে আসতেছি, -1 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, এই লগ এর সাথে একটা মাইনাস আসবে, তার সাথে একটা H প্লাস আয়ন, এখানেও ঠিক -12 তার সাথে হচ্ছে লগ Ka ইনটু হচ্ছে C। ও তোমাদের ভেঙে ভেঙে করে দিতে হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো log x into y ইকুয়াল টু কি লেখা যায় জানো, log x plus log y, log x into y ইকুয়াল টু log x plus log y। তাহলে এটা যদি আমরা log দেখো, আমরা আচ্ছা পরে করছি, এটা একটু কাজ করো তো, আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি যে মাইনাস log of hydrogen ion, এটা ইকুয়াল টু কিসের সমীকরণ, pH এর সমীকরণ না, মাইনাস log of hydrogen ion এটা কি pH এর সমীকরণ না, ইকুয়াল টু হচ্ছে -12 of log Ka into হচ্ছে C। আচ্ছা pH এর মান তো দেওয়া আছে প্রশ্নে, pH এর মান হচ্ছে 2.87, প্রশ্নে কিন্তু দেওয়া আছে pH এর মানটা, একটু লক্ষ্য করো pH এর মানটা 2.87 দেওয়া আছে, ইকুয়াল টু হলো বাবা -12 of log Ka into হচ্ছে C। ওকে, এবার দেখো এই ফ্র্যাকশনটাকে রাখবো না, যদি 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকেও 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো কি হচ্ছে, অথবা -2 দিয়ে যদি গুণ করি, -2 দিয়ে যদি গুণ করি, -2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে -2 into 2.87 বা -2 into 2.87 ইকুয়াল টু, এটা কিন্তু বাবা 1 হয়ে যাবে। -2 দিয়ে যদি গুণ করো, তোমরা নিশ্চয়ই জানতেছো -12 into -2, তাহলে এই টু কাটা যায়, মাইনাসে কি হয়ে যায়, +1 হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে এখানে থাকবে আর log Ka ইনটু হচ্ছে C। আশা করি তোমরা বুঝছো। এখন অভি বলো তো এই দুইটাকে গুণ করলে কত হয় বাবা, একটু বলো তো। স্যার -5.74। হ্যাঁ এগুলো তো সব অর হবে, হ্যাঁ অভি যেটা বললো দেখো কত আসছে অভি, স্যার -5.74। -5.74 ইকুয়ালস টু দেখো এই যে log Ka into log C, তাহলে এটাকে আমরা লিখতে পারি না log x y, এটাকে x ধরতে পারি, এটাকে y ধরতে পারি, তাহলে log x into y মানে কি log x plus log y, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি log of Ka plus log of C। এই C এর মানটা কিন্তু দেওয়া আছে আমাদের, দেখো C এর মানটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, C এর মানটা কিন্তু 0.1। তো বাবা একটু লেখো, or আমরা লিখতে পারি -5.74 equal to log of Ka plus log of C এর মান হচ্ছে 0.1, তো log 0.1। এবার তোমরা দেখো আমরা 5.74 equal to log of Ka, তোমরা জানো log 0.1 এর মান হচ্ছে -1, log 0.1 -1, তাহলে এই -1টা সংখ্যাটা যদি দিকে নিয়ে আসো তাহলে কি হবে বাবা বলো তো, -6.74 -5.74 প্লাস বাদ যাবে, এক বাদ যাবে 4.74, এই মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তো প্লাস -5.74 প্লাস 1 ইকুয়াল টু 4.74 ইকুয়াল টু log of Ka। আচ্ছা এবার দেখো তোমরা পেয়ে যাচ্ছ, স্যার -4.74 হবে না? শিওর প্রিন্টিং মিস্টেক, কি মিস্টেক হবে, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা আবার দেখো और কি লেখা যায়, log of Ka equal to -4.74। এবার বলো Ka এই লগটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে log ইনভার্স হয়ে যাবে, আর ব্র্যাকেট -4.74
এবার তোমরা শিফট লগ, লগ ইনভার্স মানে শিফট লগ, তারপর ব্র্যাকেট দাও, তারপর -4.74 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল টু চাপো, দেখবা কে এর মানটা পেয়ে গেছে। ওই যে সেই কে এর মানটা 1.8 tan ইনভার্স 5 পাইছো কিনা আমাকে জানো। জি স্যার 1.8 ইনটু 10 ইনভার্স 5 আসছে স্যার। ক্লিয়ার? জি স্যার। 1.8 ইনটু 10 ইনভার্স 5, আশা করছি সবাই বুঝবে। এবার তাহলে কেবির মান, তার মানে কোন ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকবে, পিএইচ দেওয়া থাকবে, সেখান থেকে কেবির মান চাইতে পারে কে এ, তাহলে এটা হোমওয়ার্ক। প্রত্যেকে যে দুটো হোমওয়ার্ক দিলাম আমাকে করে ইনবক্স করবা, হোমওয়ার্কটা করে আমাকে ইনবক্স করবা সবাই। আমি আবারও বলছি, এসিড এর পিএইচ মান দেওয়া ছিল কে এ কত চাওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে ক্ষারকের পিএইচ দেওয়া থাকবে, কেবির মান চাওয়া থাকতে পারে, কেবির মান কত, কেবির মান কত ক্ষারকের ক্ষেত্রে, এটা আমরা ঠিক এই প্রসিডিউরে করব। প্লিজ স্ক্রিনশট মারো। আর তোমরা দেরি হয়ে গেছে বাবা, 2 মিনিট, তোমরা দ্রুত চলে যাও নেক্সট ক্লাসে প্লিজ। সরি আসলে লেটটা হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ভাবে, দ্রুত চলে যাও তোমরা, হ্যাঁ। আর যাদের প্রবলেম থাকবে তারা থাকো, একজন মনে আছে কে প্রবলেম থাকতে পারে, অথবা ক্লাস শেষে আমাকে নক করো, ক্লাসগুলো করো আগে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।